আমি মোহাম্মদ মাসুদ মজুমদার, প্রভাষক, নুরুল আমিন মজুমদার ডিগ্রি কলেজ, লাকসাম, কুমিল্লা। বিবিএস থার্ড ইয়ার অনলাইন ক্লাসে শিক্ষার্থী বন্ধুদেরকে স্বাগত। আমি আজকে তোমাদেরকে অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ের চ্যাপ্টার 8 ব্যাংক্রাপসি অ্যান্ড লিকুইডেশন যে অধ্যায়টা আছে ওইখানে ইনসলভেন্সি মানে ব্যাংক্রাপসির একটা অঙ্ক শিখাবো। তো দেখো অঙ্কটা, আমি আগে অঙ্কটা দেখাই। সেটা হলো যে এই যে কোশ্চেনটা হলো মিস্টার হাকিম ইজ ডিক্লার্ড ইনসলভেন্ট। মিস্টার হাকিম ইজ ডিক্লার্ড ইনসলভেন্ট মানে দেউলিয়া ঘোষিত হয়েছিল। মিস্টার হাকিম দেউলিয়া ঘোষিত হয়। তাদের ইনফরমেশনগুলো ঘোষিত হওয়ার পর তাদের যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো হলো পার্টিকুলার্স। দেখো এই যে ক্যাশ ইন হ্যান্ড, তার হাতে ছিল 100 টাকা এবং ফার্নিচার, এই ফার্নিচারের মধ্যে দেখো ফার্নিচার হলো 7,000 টাকা, কিন্তু 7,000 টাকার মধ্যে এই রিয়েলাইজ যতটুকু আদায়যোগ্য আর কি সেটুকু হলো 3,500 টাকা। মানে 3,500 টাকা পর্যন্ত আদায় করা সম্ভব। 3,500 টাকার স্টক। দেখো মজুত পণ্যের মধ্যে 50,000 টাকা, 50,000 টাকার মধ্যে 60% হলো আদায়যোগ্য, 60% হলো আশা করা হচ্ছে যে 60% হলো আদায়যোগ্য। দেখো ব্যাড ডেট, এই যে বুক ডেট মানে পুস্তক এই ঋণ আর কি, পুস্তক ঋণ বলতে দেনাদার। এই দেনাদার হলো গুড মানে যেটা আদায়যোগ্য, আদায় করা সম্ভব, সেটা হলো 9,250 টাকা। ডাউটফুল সন্দেহজনক, এই সন্দেহজনকের মধ্যে 40% হলো আদায়যোগ্য, সন্দেহজনক হলো 17,000 টাকা মানে 17,000 টাকা। এটার মধ্যে 40% হলো রিয়েলাইজড, 40%। এরপরে হলো বিল রিসিভেবল। বিল রিসিভেবল হচ্ছে 5,250 টাকা হলো ব্যাড। 9,250 টাকার মধ্যে 5,250 টাকা হলো ব্যাড। বিল ডিসকাউন্টেড হলো 10,500 টাকা, তার মধ্যে ব্যাড হলো 3,500 টাকা। এখানে একটা কথা বলি, বিল রিসিভেবল আর বিল ডিসকাউন্টেড বিষয়টা হলো মানে বিল যেমন আগে বিল ডিসকাউন্টেড, তো বিল ডিসকাউন্টেড কীভাবে হয়, আমি যখন বিল রিসিভেবল হয় মানে প্রাপ্য বিল হয়, প্রাপ্য বিল ভাঙিয়ে ধর নাকি দেনাদার থেকে টাকা আদায় করে, প্রাপ্য বিল ভাঙিয়ে ধর নাকি টাকা আদায় করে নগদায়ন করে। কিন্তু নগদায়ন করলে ব্যাংক অনেক সময় ব্যাংক আমাদেরকে টাকা দিয়ে দেয়, কিন্তু ব্যাংক অনেক সময় দেনাদার থেকে পুরো টাকা আদায় করতে পারে না। তা আদায় যে করতে পারে না, এই যে ব্যাড লেখা, এই ব্যাড মানে ওই টাকাটা আদায়, যে টাকাটা আদায় করতে পারে না, ব্যাংক আদায় করতে পারে না। এখন ব্যাংক আদায়, আমি তো ব্যাংক থেকে পুরো টাকাটাই নিয়ে নিছি, ব্যাংক থেকে আমি নিয়ে নিছি 10,500 টাকা, কিন্তু ব্যাংক দেখা যাচ্ছে যে এই 3,500 টাকা আদায় করতে পারেনি, বাকি টাকা আদায় করছে, বাকি 7,000 টাকা আদায় করছে। তাহলে এই যে 3,500 টাকা তো আমি ব্যাংকের কাছে দেনা রয়ে গেছে, এই জন্য এটাও দায় হিসেবে অন্তর্ভুক্ত হয়, এটা দায় হিসেবে অন্তর্ভুক্ত হয়। একই রকমভাবে বিল যে আমরা মানে নোটস পেয়াবলের বিষয়, ওই নোটস পেয়াবলের মধ্যে একই রকম 5,250 টাকা হলো ব্যাড, 5,250 টাকা হলো ব্যাড, যার কারণে তখন এটা সম্পদ হিসেবে অন্তর্ভুক্ত হয় আর কি। এভাবে এরপরে হলো লোন ফ্রম মিস্টার কালাম। মিস্টার কালাম থেকে লোন নিচ্ছে মিস্টার হাকিম কত 17,500 টাকা। ক্রেডিটর্স ফর গুডস, ক্রেডিটর্স ফর গুডস 52,500 টাকা। স্যালারি ডিউ টু ক্লার্ক 4 মান্থ হলো 800 টাকা, মানে বেতন বকেয়া রয়ে গেছে, ক্লার্কের বেতন বকেয়া, ট্যাক্স ডিউ টু গভর্নমেন্ট মানে সরকারকে ডিউ হলো ট্যাক্স হলো 2,000 টাকা। এরপর হলো ব্যাংক লোন কিন্তু ব্যাংক লোন সিকিউরিটেড বাই স্টক তা 35,000 টাকা, 35,000 টাকা। এটা হলো ব্যাংক লোন নিচ্ছে আমি 17,500 টাকা দিয়ে, ব্যাংক লোনটা হলো আমার 17,500 টাকা। এটার বিপরীতে 35,000 টাকার স্টক মানে 35,000 টাকার পণ্য মানে জামানত হিসেবে আছে, সিকিউর জামানত হিসেবে আছে 17,500 টাকার বিপরীতে 35,000 টাকা। কিন্তু 35,000 টাকা পুরো টাকা না, এই 35,000 টাকা হলো 35,000 টাকার 60%, মানে এখানে এই অ্যাকসেপ্টেড টু স্টকের রিয়েলাইজড ভ্যালু হলো 60%, 60%। তো 35,000 যে 60% হয় 20,000 কত টাকা হয়,
তো এই টাকাটা হবে তোমার এই টাকাটার বিপরীতে। এরপরে দেখো লস, লস থ্রু বেটিং হলো 2750 টাকা। এরপরে এখানে আর কিছু ইনস্ট্রাকশন আছে, যেমন ক্যাপিটাল হলো 35,000 টাকা, লাইফ অফ বিজনেস 5 ইয়ার্স, লাইফ অফ বিজনেস ইজ 5 ইয়ার্স এগো। তাহলে মানে ডিউরিং ড্রয়িং, ড্রয়িং হলো 10,000 টাকা, ইচ ইয়ার প্রতি বছরে 10,000 টাকা হলো ড্রয়িং। এরপরে হলো ডিউরিং দ্য ইয়ার মেড প্রফিট 10,500 টাকা। এই যে 5 বছর ব্যবসাটা চালাইলো, এই 5 বছর প্রফিট হলো 10,500 টাকা, আর রিয়েলাইজেশন এক্সপেন্স হলো 2,000 টাকা। এখন এটা হলো কোশ্চেন। এখন আমারে কি করতে হবে, আমার কি করতে বলছে দেখো, প্রিপেয়ার স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করতে বলছে। আর বললো মানে ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট, ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট, স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স হলো সম্পদ আর দায়গুলোকে ঠিক করা, সম্পদ আর দায়গুলা, সম্পদ কতটুকু আছে, দায় কতটুকু আছে, এটাকে ঠিক করা। মানে এটা হলো একটা মানে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স অনেকটাই আর্থিক অবস্থার বিবরণের মতন, মানে ব্যালেন্স শিটের মতন, অনেকটাই ব্যালেন্স শিটের মতন। তবে এখানে একটু ভাগ আছে, ভাগটা হলো যেমন কি দায়ের মধ্যে কিছু ভাগ আছে, কিছু আছে যে যেমন এখানে ফুললি সিকিউরড অ্যাকাউন্টস পেয়েবল, ফুললি সিকিউরড অ্যাকাউন্টস পেয়েবল। যেমন দেখো এখানে 35,000 টাকা, এই 35,000 টাকা বিপরীতে যেমন আমি এই যে 35,000 টাকা, 35,000 টাকা তোমার এই 35,000 টাকা 60%, 35,000 60% 21,000 টাকা আসে। তাহলে এই যে 21,000 টাকা, এই আমার লোন হয়েছে 17,500 টাকা, আর আমার এর বিপরীতে জামানত আছে, মানে সিকিউরড হলো 21,000 টাকা। তাহলে অবশ্যই এটা তোমার ফুললি সিকিউরড অ্যাকাউন্টস পেয়েবল। এরকম আর কি, ফুললি সিকিউরড অ্যাকাউন্টস পেয়েবল আছে, পার্টি সিকিউরড অ্যাকাউন্টস পেয়েবল। এখানে কিন্তু পার্টি সিকিউরড নাই, অবশ্যই পার্টি সিকিউরড অ্যাকাউন্টস পেয়েবল আছে। এরপরে ধরো এই মানে দেখে আনসিকিউরড অ্যাকাউন্টস পেয়েবল আছে, এরকম ভাগ। তো এই ভাগে এরপরে আবার দেখা যায় যে অ্যাসেটের মধ্যে ভাগ আছে, মানে আনসিকিউরড অ্যাকাউন্ট প্রপার্টি আছে, এরকম ভাগ আছে। তো বিষয়টা হলো এখন আমাকে বললো যে কি স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স তৈরি করতো, সম্পদ আর দায়ের পার্শ্বগুলা, আর ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট, মানে ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট মানে ঘাটতি হিসাবটা তৈরি করতো। আমাদের স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স পড়লে দেখে যাবে সম্পদ আর দায় হিসাব করলে অবশ্যই সম্পদ কম হবে, দায় বেশি হবে। তাহলে কত টাকা দায়টা বেশি হয়েছে, ওই দায়টা বেশি হয়েছে ওইটা হলো ঘাটতি হিসাব, ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট। আর এই ঘাটতি হিসাবটাকে আমাকে আবার মিলাইতে হবে, বাট ঘাটতি হিসাবটাকে আমাকে আবার মিলে দেবো। আমরা টোটালে যে অঙ্কটা, এই অঙ্কটা আমরা ব্যাংকক্রাফসির অঙ্ক, ইনসলভেন্সি আর কি, ইনসলভেন্সি আর ব্যাংকক্রাফসি এক কথাই। তো ইনসলভেন্সির এই অঙ্কটা আমরা সাধারণত মানে 1997 সালের মানে আইন অনুযায়ী ব্যক্তি এবং অংশীদারি ব্যবসা, সাধারণত ব্যক্তি এবং অংশীদারি ব্যবসায়ী সাধারণত এই ইনসলভেন্সির আইন অনুযায়ী আইনের আওতায় পড়ে, এবং এই আইন অনুযায়ী এই ইনসলভেন্সির অঙ্কটা করে। আর যৌথ মূলধনী কোম্পানি, যৌথ মূলধনী কোম্পানির কোনো ইনসলভেন্ট হওয়ার কোনো সুযোগ নেই। এটা তারা এই জন্য তারা লিকুইডেশন মানে অবসায়ন করে এটাকে, এটা হলো আলাদা। এই জন্যই এই অধ্যায়টার পুরোটা নাম ব্যাংকক্রাফসি আর লিকুইডেশন, মানে দুইটা অংশ, একটা হলো অংশীদারি আর ব্যক্তি মালিকানা ব্যক্তির, আর একটা হলো যৌথ মূলধনী কোম্পানি। তো আমরা যেটা আজকে করতেছি সেটা হলো এই ব্যক্তি, ব্যক্তি দেউলিয়া এটা। তো তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা এই প্রশ্নটা মোটামুটি বলছো। এবার আমরা প্রশ্নটা অনুযায়ী মানে আমাদের রিকোয়ারমেন্টটা কি এসেছে, স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, এরপরে হলো ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট। আমরা এবারে এই সলিউশনের দিকে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে দুইটা ওয়ার্কিংস করে নিই। এখানে আমরা দেখো ফুললি সিকিউরড অ্যাকাউন্টস পেয়েবল বা ক্রেডিটরসের মধ্যে ব্যাংক লোন আছে, ব্যাংক লোন হলো আমার 17,500 টাকা। এখন ব্যাংক লোনের বিপরীতে আমার জামানত ছিল কত টাকা, 35,000 টাকা। এই 35,000 টাকার মধ্যে আবার এই যে গুডস ছিল, 35,000 টাকা গুডস ছিল জামানত হিসেবে। এখন 35,000 টাকার মধ্যে আমার 60% হলো রিয়েলাইজড। তাহলে 60% যদি আমার রিয়েলাইজড হয়, এখন দেখো 60% কত, 35,000 60% হলো 21,000। এখন এই যে জামানতের এই টাকাটার উপর আবার কিন্তু রিসিভারকে
4% ফি দিতে হবে। এই যে রিসিভার ফিটা, এই রিসিভার ফি 4% রিসিভার ফি, 21,000 টাকার উপর 4% রিসিভার ফি আসে 840 টাকা। এই 840 টাকা বাদ দিলে আমার হচ্ছে যে 20,160 টাকা। এটা হলো মানে আমার লোনের বিপরীতে সিকিউরিটি, এটা হলো আমার লোনের বিপরীতে জামানত। এরপরে দেখো আমি 2 নম্বর ক্যালকুলেশনটা হলো মানে আনসিকিউরড ক্রেডিটর্স, মানে আনসিকিউরড অ্যাকাউন্টস পেয়েবল। এই আনসিকিউরড অ্যাকাউন্টস পেয়েবল মানে আনসিকিউরড মানে জামানতবিহীন পাওনাদার, জামানতবিহীন পাওনাদার। এই জামানতবিহীন পাওনাদারটা আমি মানে বিল ডিসকাউন্টেড, বিল ডিসকাউন্টেড। এই যে বিল ডিসকাউন্টেড মানে ওই যে আগেই বললাম যে তোমার বিল ডিসকাউন্টেডটা হলো আমি বিলটা নগদায়ন করে ফেলছি, ব্যাংক থেকে টাকা নিয়ে গেছি, নগদায়ন করে ফেলছি, কিন্তু দেখে যে আসলে ব্যাংক দানাদার থেকে ওই পরিমাণ টাকা উঠাইতে পারে নাই। যেমন মানে ব্যাংক 10,500 টাকার মধ্যে ব্যাংক উঠেছে 7,000 টাকা, আর বাকি 3,500 টাকা উঠাইতে পারেনি, কালেকশন করতে পারেনি। তো যার কারণে এখন ব্যাংক তো আর লস দিবে না, ব্যাংক দিয়ে গেছে যে মানে আবার আমার থেকে নেবে এটা। এই জন্য এটা আমার জন্য দায়, এই জন্য এটা আমার জন্য দায়, আমার জন্য বলতে মিস্টার হাকিমের জন্য দায় আর কি এটা। এখানে 3,500 টাকা। আচ্ছা, এরপর হলো লোন ফ্রম মিস্টার করিম। মিস্টার করিম থেকে লোন নিয়েছিল 17,500 টাকা, 17,015 টাকা পরিশোধ করতে হবে, এখানে কোনো কিছুই নেই। এর হলো ক্রেডিটর্স ফ্রম গুডস। তো ক্রেডিটর্স ফ্রম গুডস মানে এই পণ্যের জন্য আর কি, ওই মাল ধারে মাল কিনলে যেটা হয় আর কি, দানাদার সৃষ্টি হয়, পাওনাদার সৃষ্টি হয়ে যায়, ওইটা হলো 52,500 টাকা, 52,500 টাকা। এটা হলো গ্রোস অ্যামাউন্ট আর এটা হলো নেট অ্যামাউন্ট। তাহলে এখানে হচ্ছে 33,500 টাকা, এটা হলো 80,500 টাকা যোগ করলে হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ফার্স্ট রিকোয়ারমেন্ট দেখো স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স মানে যেটা বললাম যে আর্থিক অবস্থার বিবরণের সাথে সম্পৃক্ত, সে মানে একই রকম বোঝায়। এক সাইডে দেখো লাইবিলিটি, তার সাইডে হলো অ্যাসেট। এখন এই 1997 সালের আইন অনুযায়ী, দেউলিয়া আইন অনুযায়ী এটা ভাগ আছে। ভাগ হলো যেমন নাকি ধায়ের যে অংশগুলো দেখো, ফুললি সিকিউরড অ্যাকাউন্টস, ফুললি সিকিউরড ক্রেডিটর্স মানে ফুললি সিকিউরড অ্যাকাউন্টস পেয়েবল মানে পূর্ণ জামানতযুক্ত পাওনাদার, পূর্ণ জামানতযুক্ত পাওনাদার মানে যেই পাওনাদারের বিপরীতে, যেই দেনার বিপরীতে মানে জামানতটা পরিপূর্ণ আছে, মানে যা আছে মানে লোন যা, ঋণ যা, জামানত এর চেয়ে বেশি আছে এরকম। যেমন নাকি দেখো লোন হলো আমার 17,500 টাকা, লোন হলো আমার 17,500 টাকা, আর এখানে আমার সিকিউরিটিস ছিল তোমার সিকিউরিটি ছিল আমার 35,000 টাকা। 35,000 টাকা 60% হচ্ছে রিয়েলাইজড, এই 60% হলো আমার দেখা যায় যে 21,000 টাকা আসে। আর 21,000 টাকার মধ্যে আমার রিসিভের ফি আছে 4%, ওই যে 840 টাকা রিসিভের ফি ছিল, 840 টাকা বাদ দিলে হচ্ছে 2,160 টাকা। এই দেখো 17,500 থেকে 2,160 টাকা দিয়ে দিলে আমার থাকতেছে আর এই 2,660 টাকা। এই 2,600 টাকা 60 টাকা আমার সারপ্লাস এস পার ঘন্টা হিসেবে আসবে, সারপ্লাস এস পার ঘন্টা হিসেবে আমার এখানে যোগ হবে, এই সারপ্লাস এস পার ঘন্টা হিসেবে আমার এখানে যোগ হবে। ঠিক আছে, মানে কোম্পানির এখানে যোগ হবে, মিস্টার হাতিমের এখানে যোগ হবে। এরপরে দেখো এখানে আমার পার্টলি সিকিউরড অ্যাকাউন্টস নাই, মানে পার্টলি সিকিউরড অ্যাকাউন্টস পেবল নাই। এখানে সেকেন্ড আছে আমার প্রিপারেশনাল ক্রেডিটর্স। প্রিপারেশনাল ক্রেডিটর্স কোনগুলা, যেগুলার যেইসব দেনা মিস্টার হালিমকে পরিশোধ করতেই হবে, মানে যেই দেওয়ালিয়া ঘোষিত হবে এই সবার আগে এই দেনাগুলো পরিশোধ করতে হবে। যেমন নাকি স্যালারি আছে ডিউ, বেতন বকেয়া আছে ক্লার্কের 800 টাকা, আবার ট্যাক্স আছে সরকারের কাছে, ডিউ হলো 2,000 টাকা, মোট 2,800 টাকা। এটা অবশ্যই সরকারকে দিতে হবে, অবশ্যই দিতে হবে। টোটাল দেনা হলো কত টাকা? 2,800 টাকা। এখন এটা ডিডাক্টেড অ্যাজ পার কোনটা হিসেবে 2,800 টাকা যাবে, বাদ দিলে আর কিছুই থাকে না, এখানে কিছু করবে না। এই যে এখানে ডিডাক্টেড অ্যাজ পার কোনটা হিসেবে এখান থেকে বাদ যাবে, এই টাকাটাই আবার এখানে আসি বাদ যাবে। এরপরে আনসিকিউরড ক্রেডিটর্স, আনসিকিউরড ক্রেডিটর্স কিন্তু আমরা এই মানে জামানতবিহীন পাওনাদার, এই জামানতবিহীন পাওনাদার কিন্তু আমরা আগেই ওই ইয়েতে তোমার ওয়ার্কিংসে দেখাইছিলাম। দেখো এরপরে অংশ হলো অ্যাসেট। দেখো বুক ভ্যালু আর হলো এস্টিমেটেড টু প্রডিউস মানে নেট ভ্যালু আর কি। তাই আনসিকিউরড প্রপার্টি যেমন ক্যাশ আছে 100 টাকা, দেখো ফার্নিচার হলো 7,000 টাকা, রিয়েলাইজড হয়েছে 3,500 টাকা। স্টক হলো আমার ওই যে স্টক ছিল আমার কত টাকা? 50,000 টাকা।
স্টক ছিল আমার 50,000 টাকা। 50,000 টাকার মধ্যে 35,000 টাকা তো এখানে চলে আসছে, 35,000 টাকা এখানে চলে আসছে, 35,000 টাকা আর বাকি কত টাকা? 15,000 টাকা। এই 15,000 টাকা এখানে, এই 15,000 টাকা 60%, 15,000 টাকা 60% হলো 9,000 টাকা। 15,000 টাকা 60% হলো 9,000 টাকা। এটা হলো আমার আনসিকিউরড প্রপার্টি, আনসিকিউরড জামানতবিহীন মানে সম্পদ, জামানতবিহীন সম্পদ। এরপরে দেখো বুক ডেটস, বুক ডেটস মানে দেনাদার, বুক ডেটস মানে দেনাদার। এই দেনাদার মধ্যে ভালো আর সন্দেহজনক এগুলো আছে আর কি। এই যে গুড, গুড হলো 9,250 টাকা, 9,250 টাকা ডাউটফুল মানে সন্দেহজনক। তাহলে সন্দেহজনক হলে আমার কত পার্সেন্ট বলছে? 40%। তাহলে 17,000 টাকা হলো ডাউটফুল, 17,000 টাকা 40% আসে তোমার 6,800 টাকা। আর বিল অফ এক্সচেঞ্জ মানে বিল অফ এক্সচেঞ্জ, এই যে এখানে আমাদের এন্ট্রি ছিল না বিল অফ এক্সচেঞ্জ, এই বিল অফ এক্সচেঞ্জ আছে 9,250 টাকা, 9,250 টাকা। এখানে আমার এবার আমি এগুলো সবগুলো যোগ করবো, এগুলো সবগুলো যোগ করবো, যোগ করলে আমার এখানে হচ্ছে 57,600 টাকা, এখানে হচ্ছে 32,650 টাকা। এখান থেকে আবার রিসিভার ফি বাদ দিতে হবে। রিসিভার ফি কিন্তু আইন আছে, সেটা হলো রিসিভার ফি কিন্তু আইন আছে 10 লক্ষ টাকা পর্যন্ত 10% আর কি। তো এই 10 লক্ষ টাকা পর্যন্ত আমার এটা হলো 32,650 টাকা। এই 32,650 টাকা 10%, 10% সরি 32,650 টাকা না, এখান থেকে আমাকে অবশ্যই ক্যাশের টাকাটা বাদ দিতে হবে। ক্যাশের টাকাটা অবশ্যই বাদ দিতে হবে। ক্যাশের টাকাটা বাদ দিলে 32,650 থেকে আর হয় 32,550 টাকা। এই 32,550 টাকা 10% আসে 3,255 টাকা। এই 3,255 টাকা আমি যখন রিসিভার ফিটা বাদ দিয়ে দিব, বাদ দিলে হচ্ছে আমার 29,395 টাকা। 29,395 টাকার সাথে ওই যে সারপ্লাস অ্যাজ পার ঘন্টা হিসেবে যেটা ছিল, সারপ্লাস অ্যাজ পার ঘন্টা হিসেবে যে উদ্বৃত্ত টাকাটা ছিল, ওই উদ্বৃত্ত টাকাটা এখানে আমি যোগ করছি 32,055 টাকা হয়েছে। এরপরে আবার আমাদের এই প্রিপারেশনাল ক্রেডিটর্স অগ্রাধিকারযুক্ত পাওনাদার, এই অগ্রাধিকারযুক্ত পাওনাদারকে আমাকে অবশ্যই পরিশোধ করতে হবে 2,800 টাকা, আসে আর 29,255 টাকা। এরপরে এখানে আবার কিছু খরচ আছে, যেমন কি রিয়েলাইজেশন এক্সপেন্স, এই রিয়েলাইজেশন এক্সপেন্সে আছে 2,000 টাকা, এটা আমি বাদ দিলাম, হচ্ছে 27,255 টাকা। এই 27,255 টাকার মোট আমার প্রপার্টি আছে, 27,255 টাকার আমার সম্পদ আছে আমার কাছে টোটাল। এই যে তাহলে আমার ঘাটতিটা কত? আমার দায়টা কত? 73,500 টাকা। দায় হলো 73,500 টাকা, ওই দায় 73,500 টাকার বিপরীতে আছে 27,255 টাকা। তাহলে 27,255 টাকা আর 73,000 টাকার পার্থক্যটা কত আসে? ওই পার্থক্য যেটা সেটা হলো ডিফিসিয়েন্সি মানে ঘাটতি অ্যাকাউন্ট, ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট সেটা হলো ঘাটতি মানে 46,245 টাকা। এই 46,245 টাকা হলো আমার ঘাটতি। সেই ক্ষেত্রে বন্ধুরা আমরা ঘাটতি হিসাব, এই ঘাটতি হিসাবটা মিলাবো এখন। ঘাটতি হিসাব দেখো, আমাদের ক্যাপিটাল হলো 45,000 টাকা। এখানে হলো তোমার লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড আর কি, এখানে কোনো ডেবিট ক্রেডিট নাই, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলবো আর কি। তো ক্যাপিটাল হলো 45,000 টাকা, প্রফিট হলো 10,000, প্রফিট 5 বছর হলো কত? 10,050 টাকা। ডিফিসিয়েন্সি হলো আমার আমরা এই স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এর ডিফিসিয়েন্সি হচ্ছে আমাদের 46,200 মানে 45 টাকা। এখানে এরপরে দেখো এখানে পার্টিকুলারস মানে ড্রয়িং হলো আমার প্রতি বছর আমরা লিখছি যে ইচ ইয়ার, প্রশ্নের মধ্যে আছে যে ইচ প্রত্যেক ইয়ারে 10,000 করে ড্র করতো। তো কথা মানে 10,000 করে হলে 5 বছরে 50,000 টাকা ড্র করে। আর লস অন বেটিং হলো 2,750 টাকা। আদার লস অন্যান্য লস, যেমন ফার্নিচারের লস দিচ্ছে কত টাকা? যেমন ফার্নিচার আমার ছিল কত টাকা? ফার্নিচার আমার ছিল 7,000 টাকা, এখন লস দিলাম আমি 3,500 টাকা। হ্যাঁ, তো দেখো আমরা ফার্নিচার, তাহলে ফার্নিচার আমার লস হয়েছে কত? ফার্নিচার ছিল 7,000 টাকা, 3,500 টাকা রিয়েলাইজ ছিল, বাকি 3,000 টাকা। 3,500 টাকা হলো আমার আনরিয়েলাইজ, এই আনরিয়েলাইজ এটা হলো আমার লস। স্টক ছিল আমার 50,000 টাকা, 50,000 টাকার মধ্যে দেখে যে আমার 60% রিয়েলাইজ, 60% হলে বাকি আর টাকা 40%, বাকি 40% হলো আমার 20,000 টাকা। বুক ডেটস হলো 10,200 টাকা ডাউটফুল ছিল। ডাউটফুল আমার এখানে তোমার ডাউটফুল এই যে ডাউটফুল ছিল আমার 17,000 টাকা, 17,000 টাকার মধ্যে দেখা গেছে যে 40% ছিল রিয়েলাইজড, তাহলে আর 10,200 টাকা ছিল 60% আনরিয়েলাইজড। এর বিল রিসিভেবল ছিল 5,250 টাকা, বিল ডিসকাউন্ট ছিল 3,500 টাকা। টোটাল আমার যোগফল আসতেছে 42,450 টাকা। আমি রিসিভার ফি ওই যে মানে ফুললি সিকিউরিটি অ্যাকাউন্ট সেভার মধ্যে আমি সেখানে রিসিভার ফি পাইছি 840 টাকা।
আর স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করতে যাই সম্পদের উপর আমি রিসিভার ফি পাইছি ৩,২৫৫ টাকা, মানে 10% আর কি। মোট হইলো আমার ৪,০৯৫ টাকা, আর রিয়েলাইজেশন এক্সপেন্স হলো ২,০০০ টাকা। টোটাল আমি যখন যোগ করছি ১,০১,২৫৫ টাকা। তাহলে আমার লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড মানে দোনো সাইড আমার মিলে গেছে। দোনো সাইড আমার ১,০১,২৫৫ টাকা ২৯৫ টাকা হয়ে গেছে। তাইলে দেখা যাচ্ছে যে আমরা স্টেটমেন্ট অফ মানে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট তাহলে আমরা মোটামুটি সুন্দরভাবে বুঝলাম। এবং কি এরপরেও এখানে অনেকগুলো মানে সমস্যা থাকতে পারে, যেমন কি এখানে এটা পুরোটাই তো আইন, টোটালটাই আইন। যেমন তোমার রিসিভার ফি কিভাবে নির্ধারণ করা হয়, এই ফুলি সিকিউরড অ্যাকাউন্টস পেবল, পার্টি সিকিউরড অ্যাকাউন্টস পেবল, এরপরে তোমার আনসিকিউরড মানে লাইবিলিটিস, আনসিকিউরড যেগুলো আছে আনসিকিউরড ক্রেডিটরসগুলো, ঠিক আছে। এই এই অংশগুলো তোমরা বই থেকে ভালোভাবে একটু পড়ে নেবা, রিডিংটা ভালোভাবে পড়ে নেবা, পড়ে নিলে তোমরা অনেক কিছু বুঝতে পারবা। সেখানে আবার সম্পদের যে ভাগটা আছে, হ্যাঁ সম্পদের যে ভাগটা আছে ওই ভাগটাও, যেমন আনসিকিউরড প্রপার্টির মধ্যে দেখে যে তোমার এই বুক ডেটস মানে দানাদার ক্রেডিট ডেবিটর্সটা নিয়ে আসে না, এরপরে বাকিগুলা আনে, তাইলে তোমাকে ওইটাও একটু ভালো করে করতে হবে। এরপরে আবার এখানে আরো কিছু আছে, স্ত্রী থেকে যখন ঋণ নেওয়া হয়, স্ত্রী থেকে ঋণ নিলে এর বিল রিসিভেবল, বিল ডিসকাউন্টেড, এইসব বিষয়গুলো বিস্তারিত তোমাকে জানতে হবে। বিস্তারিত তুমি জানতে হলে তুমি বইয়ের থেকে যে রিডিংটা আছে এই রিডিংটা একটু পড়বা, পড়ার পরে যদি কোথাও সমস্যা পাও অবশ্যই আমারে জানাও, মানে যেভাবেই পারো, যদি মেসেঞ্জারে পারো বা ইমেইলে পারো, যেভাবেই পারো জানাও, আমি আশা করি সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে।